নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। এবং তোমাদের আমন্ত্রণ অধিবাস কখন হয় সেটা সম্পর্কে বলার আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিওটি দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তাহলেই কিন্তু ততটা বুঝতে তোমাদের সুবিধে হবে। তো আমন্ত্রণ এবং অধিবাস, আমার এর আগে যে ভিডিওটি ছিল যে বোধন কখন হয় সে সম্পর্কে কিন্তু আমি সেখানে আলোচনা করেছিলাম। কিন্তু আমার আজকের আলোচনা যেটা রয়েছে যে আমন্ত্রণ এবং অধিবাস এই জিনিসটা কখন হয়। তো এই আমন্ত্রণ অধিবাস বলার আগে যেটা বলবো যে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ দুর্গা পুজোর ক্ষেত্রে। দেবী মহামায়ার যে পুজো সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো কাজ করে। তো আমন্ত্রণ অধিবাস যেটা হয় সেটা হলো ষষ্ঠীতে। এবারে তো প্রশ্ন আসবে যে ষষ্ঠীতে তো বোধন হয়, তাহলে আমন্ত্রণ অধিবাসটা কখন হয়? এইখানে যেটা ব্যাপার, ষষ্ঠীর সাথে পার্থক্যটা কোথায় আমন্ত্রণ অধিবাসের মানে বোধনের সঙ্গে? বোধনটা কিন্তু ষষ্ঠী যে রাত্রিরে পাচ্ছি, অর্থাৎ তিথি হিসাবে তিথির সময়টা মানে যে রাত্রিটা পাচ্ছে ষষ্ঠীর, সেই রাত্রিরে কিন্তু বোধন হয়। অর্থাৎ পঞ্চমীর দিন রাত্রিরেই যদি ষষ্ঠীটা পড়ে যায় তাহলে কিন্তু পঞ্চমীর দিন রাত্রিরেই বোধন হয়। কিন্তু আমন্ত্রণ অধিবাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমন্ত্রণ অধিবাস কিন্তু ষষ্ঠী ছেড়ে গেলেও ষষ্ঠী যেদিন থাকছে, অর্থাৎ সূর্যোদয় হিসেবে যেদিন ষষ্ঠী হচ্ছে, ভোরবেলায় সূর্যোদয় হিসেবে যেদিন ষষ্ঠী হচ্ছে বা পাঁজিতে দেখলেই দেখা যাবে, সেই দিন কিন্তু রাত্রিরে আমন্ত্রণ এবং অধিবাস হয়। এবার সেই দিন রাত্রিরে ষষ্ঠী তিথি থাকুক চাই না থাকুক, অর্থাৎ ষষ্ঠীর যেদিনকে ষষ্ঠী সেদিনকে দেখা যাচ্ছে হয়তো দুপুরে 12টা 1টা কি বিকেল, মানে সন্ধে হওয়ার আগেই হয়তো তিথিটা ছেড়ে যাচ্ছে, ষষ্ঠীটা ছেড়ে যাচ্ছে। সেটা ছেড়ে গেলেও সেই দিন রাত্রিরে গিয়ে কিন্তু আমন্ত্রণ এবং অধিবাস হবে। এটা কিন্তু বোধনের সাথে একটা প্রধান একটা পার্থক্য, একটা প্রধান মানে প্রাথমিকভাবে একটা পার্থক্য। এটা কিন্তু খুব সহজভাবে তোমাদের বলতে গেলে বা বোঝাতে গেলে বুঝতে পারবে এটা বুঝলে, যে তাহলে বোধন তোমরা যারা পুজো করছো, দুর্গা পুজো নতুন করতে যাবে তাদের ক্ষেত্রেও জানার দরকার, এবং যারা পুজো করবে তাদের জন্যও তো অবশ্যই জানার দরকার যে এই বোধন এবং আমন্ত্রণ অধিবাসের কিন্তু এটা হলো মূল পার্থক্য। বোধন আমন্ত্রণ অধিবাস কিন্তু একদিনেও হতে পারে। কিভাবে হবে? ষষ্ঠীর দিন যদি ষষ্ঠীর তিথিটা থাকে, ষষ্ঠীর দিন সন্ধেবেলায় যদি ষষ্ঠী তিথিটা থাকে, দেখা গেল 8টায় বা 9টায় গিয়ে ষষ্ঠীটা ছাড়ছে ষষ্ঠীর দিন রাত্রিরে, সেক্ষেত্রে কিন্তু একই দিনে বোধন, আমন্ত্রণ এবং অধিবাস তিনটেই একদিনে হতে পারে। বোধনের ক্ষেত্রে রাত্রিটাতে ষষ্ঠীটা থাকতে হবে, এটা ব্যাপার আছে। আমন্ত্রণ অধিবাসের ক্ষেত্রে সেটা ব্যাপার নেই, দিন হিসাবে যেটা ষষ্ঠীর দিন তিথি ছেড়ে যাওয়ার পরেও হবে। এই হলো সহজভাবে তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিলাম এটা আজকে। এবং এই আমন্ত্রণ এবং অধিবাস তো যেরকম বিয়ের যে সমস্ত রীতি আছে, কুলো ডালা ইত্যাদির মাধ্যমে যে রীতি, সেইভাবেই কিন্তু দেবী দুর্গার ক্ষেত্রেও আমন্ত্রণ এবং অধিবাসের রীতি রয়েছে এবং সেইগুলো পালন করতে হবে। এবং এটাও কিন্তু এই দুর্গা পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং যে পদ্ধতিটা কিন্তু সমস্ত পুজো মণ্ডপে হোক বা বাড়ির যে সমস্ত পুজোগুলো হয়, দুর্গা পুজো যারা বাড়িতেও করে, সবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই আমন্ত্রণ অধিবাসটা কিন্তু সবাই করবে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পদ্ধতি বলা যেতে পারে। আমন্ত্রণ অধিবাস ছাড়া কিন্তু হবে না। তো সেখানে যে রীতি রয়েছে সেখানে সেই রীতি অনুযায়ী কিন্তু আমন্ত্রণ এবং অধিবাস করতে হবে। এবং অবশ্যই ষষ্ঠীর দিন রাত্রিরে এটা করতে হবে। এবং বিল্লবৃক্ষের পুজোও কিন্তু সেখানে করতে হবে। বিল্লবৃক্ষের পুজোটা হচ্ছে এমন জিনিস, যেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিল্লবৃক্ষের পুজোটা করতে হবে। এটা ষষ্ঠীর দিন থেকে কিন্তু শুরু হবে একেবারে মানে শেষ পর্যন্ত, অর্থাৎ দশমীর দিন পর্যন্ত কিন্তু এটা মানে যখনই পুজো হবে তখনই কিন্তু প্রথমেই বিল্লবৃক্ষের পুজোটা কিন্তু করতে হবে। তো এবং আমন্ত্রণ অধিবাস তো তারপরে হবে। ফার্স্টে তো বিল্লবৃক্ষের পুজো দিয়ে হবে এবং শেষে কিন্তু আমন্ত্রণ অধিবাস হবে। তো যারা আমার ভিডিও দেখো মানে নিয়মিতভাবে দেখে থাকো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার এই দুর্গাপুজো পদ্ধতি শিখতে গেলে বা এই সম্পর্কে জানতে গেলে, আলোচনা শুনতে গেলে অবশ্যই পরপর যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাবে যে আমার বোধন কখন হয় সেটা সম্পর্কে যেমন রয়েছে, আমার এই ভিডিওটা তোমরা দেখলে বুঝবে যে আমন্ত্রণ অধিবাসের সাথে বোধনের পার্থক্য কোথায় এবং আমন্ত্রণ অধিবাসটাও কখন হয় সেটাও যেমন দেখতে পাবে। এবং পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু বিল্লবৃক্ষের
পুজো কিভাবে করতে হয়, তার পদ্ধতি, আমন্ত্রণ অধিবাসের পদ্ধতিটা কিভাবে, সেগুলোও কিন্তু বোধনের পদ্ধতি, সেগুলোও কিন্তু সমস্ত ভিডিওতে পরপর আছে। আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে এবং আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো আমন্ত্রণ দিবস কখন হয়। তোমাদের ক্ষেত্রে অনেক কিন্তু কার্যকরী হবে এই ভিডিও।